বন্ধুরা, বরাবরের মতো আমি ভাস্কর দাস আবার তোমাদের সামনে হাজির হয়েছি বিজ্ঞান বিষয় নিয়ে। বিজ্ঞান বিষয়ের আজ আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের নাম উদ্ভিদের বংশবৃদ্ধি। তোমরা লক্ষ্য করে দেখবে যে উদ্ভিদের অনেক বীজ উৎপন্ন হচ্ছে এবং সেই বীজটা থেকেই কিন্তু পরবর্তীতে গাছ হচ্ছে বা উদ্ভিদ হচ্ছে। তো এই বীজটা সৃষ্টি হচ্ছে কিভাবে? বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে। তো আমি প্রথমে তোমাদের আলোচনা করি পার্ট 1 থেকে 3। তোমাদের বইয়ের পার্ট 1 থেকে 3, প্রজনন বা জনন। প্রজনন বা জনন। আচ্ছা, প্রজনন বা জনন। পৃথিবীর প্রতিটি জীবই কিন্তু চায় মৃত্যুর আগে তার বংশধর রেখে যেতে। তো নর্মালি উদ্ভিদও তাই, এটা কিন্তু একটা প্রাকৃতিক নিয়ম। তো এই জটিল প্রক্রিয়াটা সম্পন্ন হয় কিভাবে? জীব বা উদ্ভিদ তার অনুরূপ বংশ সৃষ্টি করার লক্ষ্যে যে প্রক্রিয়ায় তার দেহের ভিতরে বা বাইরে সম্পন্ন করে, নতুন বংশধর উৎপন্ন করে, তাকে কিন্তু প্রজনন বলা হচ্ছে। এটা কিন্তু একটু জটিল প্রক্রিয়া। তো আমরা দেখি আগে যে এই উদ্ভিদের ক্ষেত্রে জনন বা প্রজনন কয় প্রকারে হয়ে থাকে? 2 প্রকারে হয়ে থাকে। কয় প্রকারে প্রজনন হয়ে থাকে? 2 প্রকারে। একটা অযৌন জনন বা প্রজনন, আরেকটা হচ্ছে যৌন জনন। আচ্ছা, অযৌন জনন কি আর যৌন জনন কি? তোমরা সবার আগে মাথায় রাখবা যে প্রজনন বা জনন হচ্ছে 2 প্রকার। কি কি? অযৌন আর যৌন। অযৌন জনন কি? যে প্রক্রিয়ায় 2টি ভিন্নধর্মী জনন কোষের প্রয়োজন হয় না, এই 2টি ভিন্ন ধর্মী জনন কোষ ছাড়াই নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে, তাকে অযৌন জনন বলে। এটা সাধারণত অযৌন জনন সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে হয়ে থাকে। কাদের হয়ে থাকে? নিম্ন শ্রেণীর উদ্ভিদ। অযৌন জনন প্রধানত আবার কিন্তু 2 ধরনের। অযৌন জনন কত ধরনের? অযৌন জনন আবার 2 ধরনের। অযৌন জনন 2 ধরনের। একটা স্পোর উৎপাদন, একটা হচ্ছে স্পোর উৎপাদনের মাধ্যমে, স্পোর উৎপাদন, আর আরেকটা হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জনন, স্পোর উৎপাদন, আরেকটা হচ্ছে অঙ্গজ জনন। তো স্পোর কি? এটা প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদে দেখা যায়। এরা স্পোর বা অণুজীব উৎপন্ন করে। এটা বাতাসের মাধ্যমে বা কোনো প্রাণীর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে থাকে। তো স্পোর উৎপাদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু উদ্ভিদের দেহের কিছু পরিবর্তন ঘটে, সেখানে অণুবীজবাহী কিছু অঙ্গ তৈরি করে। এদের কিন্তু অণুবীজ থলি বলে। আর এই সব অণুবীজ থলিতে অনেক অণুবীজ উৎপন্ন হয়। কখনো কখনো অল্প সংখ্যক, কখনো কখনো অনেক বেশি অণুবীজ সৃষ্টি হতে দেখা যায় বা উৎপন্ন হতে দেখা যায়। আর এই অণুবীজগুলো বাতাসের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে আবার নতুন উদ্ভিদের জন্ম দিচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বন্ধুরা, কনিডিয়া, এই আমরা যে বললাম অণুজীব, অণুথলি, অণুবীজথলি, এটার আবার এই অণুথলিটা বাইরেও হতে পারে, ভিতরে হতে পারে। যেটা বাইরে হয় সেটাকে বহি অণুবীজথলি বলা হয়।
এই বহি অণুবীজে আবার কিন্তু কনিডিয়া সৃষ্টি হয়। কনিডিয়া সাধারণত ধরো এই যে এরকম একটা জিনিস এখানে সৃষ্টি হলো কনিডিয়া। তো এর উদাহরণ কি কি আমরা যদি উদাহরণ একটু লক্ষ্য করি, মিউকর, মিউকর এটা হচ্ছে একটা উদাহরণ। আরেকটা হচ্ছে তোমাদের পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম যেটা দিয়ে কিন্তু পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি হয়। তো মিউকর আর পেনিসিলিয়াম উদাহরণগুলো অবশ্যই মনে রাখবা, যে স্পোরের মাধ্যমে কোন উদ্ভিদটি তার বংশবৃদ্ধি করে, মিউকর, পেনিসিলিয়াম। এরপর আসি আমরা অঙ্গজনন। অঙ্গজননের ক্ষেত্রে কি হচ্ছে, কোনো ধরনের অযৌন রেণু সৃষ্টি তারা করে না, এখানে হয় না। এখানে শরীরের বিভিন্ন অঙ্গের বিভিন্ন রকম পরিবর্তন হয়ে বা বিভিন্ন উপাদান, খাদ্য বা উপাদানগুলো সঞ্চয় করে সেখান থেকে ভবিষ্যতে আবার কিন্তু তার বংশ পরস্পরতা বজায় রাখছে। এটাকে কিন্তু বলা হচ্ছে অঙ্গজনন। তো অঙ্গজনন আবার কিন্তু কয়েকভাবে হয়, একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজনন আর একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজনন। প্রথমে আগে আমি প্রাকৃতিক অঙ্গজননগুলো নিয়ে আলোচনা করি। প্রাকৃতিক, আচ্ছা এটাকে আমি একটু করে লিখি, প্রাকৃতিক অঙ্গজনন, একটা হচ্ছে কৃত্রিম, আমি স্বর দিয়ে সংক্ষিপ্ত আকারে লিখছি অঙ্গজনন। প্রাকৃতিক অঙ্গজনন, প্রথম দেহের খণ্ডায়ন। দেহের খণ্ডায়ন, এটার উদাহরণও কিন্তু আসবে মিউকর। মিউকর আগে আমি লিখে নেই ধাপগুলো, তারপরে বলছি, সবগুলোর ব্যাখ্যা দিচ্ছি। মূলের মাধ্যমে, মূলের মাধ্যমে বংশ বিস্তার করে কে কে, পটল, পটল, সেগুন ইত্যাদি, এগুলো কিন্তু আরো আছে। তারপরে কন্দল বা এখানে খাদ্য সঞ্চয় করে, এখানে কিন্তু আবার এটা হচ্ছে মূলের মাধ্যমে করছে, আবার কিন্তু মূলের মাধ্যমে হবে খাদ্য সঞ্চয় করে। প্রাকৃতিক অঙ্গজননের মধ্যে কি, দেহের খণ্ডায়ন। আগে দেহের খণ্ডায়নটা বলে নেই। দেহের খণ্ডায়নটা করে কিভাবে, দেখা যাচ্ছে একটা দেহকে বিভিন্ন খণ্ডে খণ্ডে ভাগ করে সেই খণ্ডগুলো থেকে আবার নতুনভাবে স্বাধীনভাবে কোনো উদ্ভিদ তার জীবন প্রবাহ চালাচ্ছে। এটা দেখা যায় কার মধ্যে, মিউকরের মধ্যে। আর মূলের মাধ্যমে কি হয়, সরাসরি মূল থেকে, সরাসরি মূল থেকে, যেমন ধরো পটল, সেগুন, এগুলো সরাসরি মূল থেকে, মূলটাকে তুলে নিয়ে লাগালে আবার কিন্তু সে নতুনভাবে আবার তার ফসল উৎপাদন করছে। আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে কি, মূলের মধ্যে খাদ্য সঞ্চয় করে, খাদ্য সঞ্চয় করে করে, যেমন এখানে উদাহরণ মিষ্টি আলু, ওটাও লিখে দেই। মিষ্টি আলু। এরপর রাইজোম, না সরি, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। প্রথমে এখানে আসবে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। কাণ্ডের মাধ্যমে, এই রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে কি দেখা যাচ্ছে, আমরা কাণ্ড বলতে যেটাকে বুঝি বা কাণ্ড দেখলে আমরা কিন্তু চিনি, অনেক সময় দেখা যাচ্ছে ওটা যে কাণ্ড সেটা আমরা কিন্তু বুঝতে পারি না। সেই রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে
এর আবার কয়েকটা ভাগ আছে। টিউবারের মাধ্যমে করে আলু। রাইজমের মাধ্যমে কে করে আদা। কন্দ বা বাল্ব, কন্দ বা বাল্বের মাধ্যমে করে কে পেঁয়াজ রসুন। পেঁয়াজ আমি একটাই লিখলাম। এরপর স্টলন, স্টলনের মাধ্যমে কে করে, স্টলনের মাধ্যমে কচু পুদিনা, কচু। স্টলনের পরে আসবে অফসেট, অফসেটের মাধ্যমে কচুরি পানা, টোপা পানা। তারপরে বুলবিল, বুলবুলের মাধ্যমে কে করে চুপড়ি আলু। চুপড়ি আলু। এরপরে আরেকটা এখানে মাধ্যম আছে 4, পাতার মাধ্যমে। পাথরকুচি। আচ্ছা, এগুলো একটু বলি। রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে বললাম টিউবারটা বলছি রাইজম। রাইজম কি? টিউবারটা বলিনি। টিউবার হচ্ছে খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বা মূলের কিছু অংশটা গোলাকার হয় এবং এর মধ্যে কিছু চোখের মধ্যে ছিদ্র ছিদ্র থাকে এবং এগুলো সবাই কিন্তু ভিন্ন ভিন্নভাবে স্বাধীন। সব জায়গা থেকে কিন্তু আবার গাছ উৎপন্ন হতে পারবে। এর উদাহরণ আলু। উদাহরণগুলো ভালো করে মনে রাখিও, কোনটা কার মাধ্যমে প্রজনন ঘটায়। রাইজম, এটা কি করে? মূলের মধ্যে গিয়ে একটা কাণ্ডের এমনভাবে করে যে মনে হয় যে ওটা কাণ্ড নয়, কিন্তু আসলে কিন্তু ওটা একটা কাণ্ড। এটা হচ্ছে আদা। কন্দ বা বাল্ব, এর কি হয়েছে? ছোট ছোট, এরা অতি ক্ষুদ্র কাণ্ড, এদের কাঙ্ক্ষিত বা শীর্ষ মুকুল থেকে এই গাছ বের হয়। এর উদাহরণ পেঁয়াজ রসুন। স্টলন, তোমরা নিশ্চয়ই কচুর লতি খেয়েছো। কচুর লতিটা কি হয়? সামনে এগিয়ে গিয়ে সামনে মাথা থেকে আবার অগ্রমুকুল বের হয়, ওখান থেকে আবার গাছ বের হচ্ছে। এটার উদাহরণ কি? কচু। অফসেট, ধরো এখানে সাধারণত এটা পানিতে কচুরি পানা, এই যে এরকম করে আরেকটা হয়ে এখানে আবার এই যে ওরা এভাবে তৈরি হচ্ছে। এই মাঝখানের এই স্থানটাকে বলছে অফসেট। অফসেটের মাধ্যমে কে করে? কচুরি পানা। বুলবিল, উদ্ভিদের শরীরে কিছু অংশ কি হয়? হঠাৎ করে গুটি গুটি হয় এবং আস্তে আস্তে এটা বেড়ে এক পর্যায়ে সেটা মাটিতে পড়ে আবার সেখান থেকে গাছ বের হচ্ছে। এটা হচ্ছে কি? চুপড়ি আলু। পাতার মাধ্যমে কিছু কিছু উদ্ভিদ কি করে? পাতার মাধ্যমে আবার নতুন একটা উদ্ভিদ জন্ম দিচ্ছে। যেমন ধরো পাথরকুচি। ছোটবেলায় আমরা এটা নিয়ে খুব মজা করেছিলাম, তোমরা করেছো কিনা জানি না। পাতা এনে আমি বলতাম, দেখো আমি জাদু জানি, পাতা থেকে গাছ বের করব। পাতাটা এনে মাটিতে ফেলে দিয়ে 2-3 দিন পর দেখো আমি পাতা থেকে কিভাবে গাছ তৈরি করলাম। তোমরা পারবে? সবাই অন্যান্য পাতা ছিঁড়ে ছিঁড়ে এনে পারে না, বলে এটা তো আসলেই ম্যাজিক। তখন বুঝতাম না, খুব মজাভাবে নিতাম। এখন আসলে বুঝতেছি যে এটা আসলে পাতার মাধ্যমে সে অযৌন জনন বা অঙ্গ জনন করছে। তো কৃত্রিম প্রজনন এবার আমরা দেখি। কৃত্রিম প্রজনন 2 ভাবে হয়ে থাকে। কৃত্রিম প্রজনন কয় ভাবে হয়ে থাকে?
দুইভাবে, একটা হচ্ছে কলম, কলম, আর একটা হচ্ছে শাখা কলম। কলম, শাখা কলম। আচ্ছা বন্ধুরা, আমরা দেখেছি যে বীজ থেকে কোনো ফল, আমরা যদি কোনো গাছ লাগাই, বীজ থেকে যদি সেই গাছটা হয়, সেটার ফলনটা ততটা ভালো হচ্ছে না। তো এই আরও বেশি ফলনের আশায় বা বেশি ফলন উৎপাদনের জন্য আমরা কি করছি, একটি গাছের ডাল, সেটাকে সুন্দর করে রিংয়ের মতো কেটে এখানকার ছালটা তুলে নিয়ে এখানে বিভিন্ন প্রকারের মাটি এবং সেখানে বিভিন্ন প্রকারের সার, প্রয়োজনীয় উপাদানগুলো দিয়ে সে মাটিটাকে সুন্দর করে এখানে লাগিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে একটা সুন্দর করে কস্টেপ বা প্লাস্টিক দিয়ে বেঁধে সুন্দর করে রাখছি এবং মাঝে মাঝে সেখানে একটু করে পানি দিচ্ছি যাতে সেটা শুকিয়ে না যায়। এবং কিছুদিন পরে যখন এখান থেকে হালকা শিকড় বের হচ্ছে, তখন এই ডালটাকে কেটে আমরা লাগাচ্ছি। এটাকে বলা হচ্ছে কলম। এই বর্ষার সিজন, এখন এই গাছে কলম করার সময়, খুব উপযুক্ত সময়, এবং যারা এসব কাজ করেন তারা খুবই ব্যস্ত। আর শাখা কলমটা কি? এই শাখা কলমের মাধ্যমে তোমরা অনেকেই গাছ লাগিয়ে থাকো। ধরো একটা গোলাপের গাছের ডাল, খুব ভালো লাগলো গোলাপ ফুলটা, ডালটা কেটে এনে তুমি লাগিয়ে দিয়েছো, বা একটি মেহেদির ডাল কেটে এনে লাগিয়ে দিয়েছো, সেখান থেকে গাছ হয়েছে। এটাকে বলা হচ্ছে শাখা কলম। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই উদাহরণগুলো এইভাবে লিখবে এবং বারবার করে পড়বে, আয়ত্ত করবে, কেননা এই উদাহরণগুলোই তোমাদের এখান থেকে বেশি আসে। তো এবার আমরা যৌন জননে যাচ্ছি। আমরা সবাই জানি ফুল থেকে ফল হয় এবং ফল থেকে বীজ হয়, আর সেই বীজটা মাটিতে লাগানোর পরে সেখানে উপযুক্ত পরিমাণে আলো, বাতাস এবং পানি পাওয়ার পরে সে কি হয়, আস্তে আস্তে বেড়ে ওঠে এবং সেখান থেকে আবার আমরা সেখানে আবার ফুল হয়, ফুল থেকে আবার ফল হয়, আবার সেই প্রসেসিংটা চলতেই থাকে। কিন্তু যৌন জননটা হচ্ছে কিভাবে? যে একটি সপুষ্পক উদ্ভিদে কিন্তু যৌন জনন হয়। সপুষ্পক উদ্ভিদে কি হচ্ছে, দুটি কোষের মধ্যে, কোন কোষ? উদ্ভিদ বা জীব তার অনুরূপ বংশ সৃষ্টির জন্য যখন দুইটি ভিন্ন কোষ, যে প্রক্রিয়ায় দুটি ভিন্ন কোষ সরাসরি অংশগ্রহণ করছে এবং নতুন বীজ উৎপাদন করছে, মানে সেখানে নিষিক্তকরণ হচ্ছে, হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে সেখান থেকে বীজ হচ্ছে। এটাকে কি বলছে? যৌন জনন। তো আমরা দেখলাম যে কি যৌন জনন, অযৌন জনন, তার মধ্যে যৌন জননের ভাগটা দেখলাম। এবার আমরা যৌন জননের ইয়াটা পড়ি। ফুল উদ্ভিদের যৌন জননের একটি কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গ। তো আজ আমি তোমাদের দেখানোর জন্য কয়েকটি ফুল এনেছি, যদিও ফুলগুলো একটু ঝেমড়ে গিয়েছে। দেখো ফুলগুলো এক একটা এক এক রকম, কিন্তু সবগুলো একরকম নয়। আমার হাতে 4 প্রকারের ফুল রয়েছে। তো এই ফুলগুলো কিন্তু এক একটা এক এক রকমের, এক এক রঙের। এটা একটু ভালো করে লক্ষ্য করো। এটা করবী, সন্ধ্যা মালতী, যদিও ফুটেনি। এটা ধুত্রা, এটা জবা, এটা হচ্ছে শ্বেত জবা। আরেক প্রকারের জবা আনা হয়েছে, এই যে লাল জবাটা পাওয়া যায়নি, আমি পাইনি অবশ্য। আমরা এখন এই ফুল যে আমরা দেখছি, ফুলের কিন্তু মোটামুটি 5টি অংশ। একটি আদর্শ ফুলের কয়টি অংশ? 5টি অংশ। আমরা আজ এই ফুলের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। তার আগে একটু আমি একটা ছবি এঁকে নেই। এটা হচ্ছে একটা আদর্শ ফুলের কিন্তু ছবি আঁকছি আমি। তোমরা একটু লক্ষ্য করো ভালো করে।
একটু লক্ষ্য করো ভালো করে, ছবিটা তোমরা আঁকার চেষ্টা করবে। আমি আগেই বলেছি আমি কিন্তু অত ভালো ছবি আঁকতে পারি না, চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন। একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন হচ্ছে। তোমরা সামনে বইটা নিয়ে বসছো নিশ্চয়ই। একটি ফুলের বিভিন্ন অংশ, পাপড়ি, পুংকেশর, গর্ভকেশর, বীতি, পুষ্পাক্ষ। একটি ফুলের, একটি আদর্শ ফুলের আমি বললাম 5টি অংশ: পাপড়ি, পুংকেশর, গর্ভকেশর, বৃতি, পুষ্পাঙ্গ। ফুলের প্রথমে আগে আমি বীতি থেকে আলোচনা করি। আমি সিরিয়ালে আমি তোমাদেরকে 1, 2 করে দিচ্ছি, কোনটা কি যেভাবে ব্যাখ্যা করছি তোমরা এইভাবে লিখো, তাহলে মনে রাখা সহজ হবে। 1, বীতি। এই ফুলের আলোচনাটা আছে পার্ট 4-এ। পার্ট 4, যৌন জনন। এই বীতি, আমি একটি ফুল হাতে নিচ্ছি, দেখো বীতি বলছে এই যে সবুজ অংশটাকে, এটাকে বলছে বীতি। এই অংশটা কি করে, আরেকটি ফুল নিয়ে দেখাই তোমাদের, কলি। যখন ফুলটা ছোট থাকছে বা খুব ছোট থাকছে তখন এই বীতিটা একে কি করছে, ঢাকে, একে সংরক্ষণ করছে। একে কি করছে, সংরক্ষণ করছে। এই বীতিটা কিন্তু সাধারণত সবুজ। আর এটা জবার কলি নিয়েছি, দেখো জবার, এ কারণে এখানে আরেকটা নতুন বীতির মতোই দেখাচ্ছে, এটাকে কিন্তু বলে উপবীতি, কিন্তু আসল বীতি এটা, এ ঢাকায় রাখছে। পরে ফুলটা যখন ফুটবে, এই যে আরেকটি কলি দেখাই তোমাদের, এই যে কলিটা এইভাবে ও বের হয়ে আসবে, এসে তারপরে ফুটবে। তো বীতি সবুজ, এ কি করে, ফুলের ভিতরের অংশকে বা সব কিছুকে সংরক্ষণ করে। এরপরে দলমণ্ডল বা পাপড়ি, এটা 2 নাম্বার। পাপড়ি কোনটা তাহলে বন্ধুরা, এই যে উপরের যে অংশটা আছে ফুলের, এই উপরের যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে পাপড়ি। এই যে উপরের এই অংশটা পাপড়ি, এই যে এই ফুলটার এই অংশটা হচ্ছে পাপড়ি। পাপড়ি বা দলমণ্ডল। এই পাপড়িগুলো কি করে, কখনো দেখা যাচ্ছে পরস্পর যুক্ত, যেমন দেখো আমার হাতে যে ফুলটা আছে এটার কিন্তু পাপড়িগুলো পরস্পর যুক্ত, এটার নাম ধূত্রা ফুল। আবার দেখো এটা কিন্তু পরস্পর যুক্ত নয়, পৃথক। এই যে পৃথক, দেখো পাপড়িগুলোকে আমি যদি তুলি আলাদা আলাদা করে, এই যে আলাদা আলাদা করে আমি কিন্তু 5টা পাপড়ি আলাদা করতে পারবো। এই পাপড়িগুলো পৃথক। তো এই পাপড়িগুলোর দেখো বিভিন্ন রং, ফুলের এই পাপড়িগুলোর কিন্তু বিভিন্ন রং হয়। এই রংগুলো হওয়ার কারণ, একটা প্রাকৃতিক কারণ, এরা অন্যান্য কীটপতঙ্গ বা অন্যান্যকে আকৃষ্ট করে নিজের দিকে। তাহলে এই পাপড়িগুলো কি হয়, বিভিন্ন রঙের হয়। এবার 3 নাম্বার পুংকেশর বা পুংস্তবক।
পুংকেশর বা পুংস্তবক। এর এই যে দণ্ডের মতো অংশটা এটাকে বলে পুংদণ্ড, এটাকে কি বলে পুংদণ্ড। আর শীর্ষে যে থলির মতো আছে এটাকে বলে পরাগথলি। কি বলে? পরাগথলি। আর এই পরাগথলিতেই পরাগরেণু সৃষ্টি হয়। তো আমি যদি এই ফুলটাতে একটু দেখাই তোমাদের, আমি কাটার কোনো কিছু আনিনি, এই কারণে হাত দিয়ে সব খুলতেছি। এই যে বন্ধুরা তোমাদের সামনে স্পষ্ট, এই যে এগুলো পুংস্তবক, এই অংশগুলো হচ্ছে পুংস্তবক, আর এটা কিন্তু স্ত্রী স্তবক। এই যে একরকম। আমি বিতিটা একটু ছিঁড়ে দিই, তাহলে ভিতরের অংশটা আমাদের দেখতে সুবিধা হবে। বিতিটার কাজ শেষ, আমি বিতিটা খুলে রাখলাম। তো এই পুংকেশরে কি হচ্ছে, এই পরাগধানীতে যখন পরাগ রেণুটা সৃষ্টি হচ্ছে, এই পরাগ রেণুটা দেখো, এই যে আমি হাতে যখন এই যে লাগাচ্ছি, দেখো পাউডারের মতো লেগে গেল, বুঝা গেছে? এটা হচ্ছে পরাগ রেণু। এই রেণুটা এই রেণুটা গিয়ে কিন্তু এই স্ত্রী স্তবকে বা স্ত্রী কেশরে গিয়ে মিলিত হয়ে ডিম্বাশয়ে গিয়ে মিলিত হয়ে এখানে নিষিক্ত করে নতুন এখান থেকে কিন্তু বীজ তৈরি হবে। তো এখানে দেখো পুংকেশরটার এই লম্বা নালীর মতো অংশটাকে কি বলা হচ্ছে? পুংদণ্ড। এটাকে কি বলা হচ্ছে? পরাগধানী। এবং এর মধ্যে যে আছে পরাগ রেণু, এখানেই সৃষ্টি হচ্ছে। এরপরে 4 নাম্বারটা দেখি, স্ত্রীস্তবক বা গর্ভকেশর। এইটা হচ্ছে উদ্ভিদের যে 5টি অংশ তার মধ্যে চতুর্থ স্তবক বা চতুর্থ অংশ। এই অংশটাই কিন্তু মূল ভূমিকা পালন করে। এই এটাকে বলা হচ্ছে গর্ভপত্র। এই যে এটাকে গর্ভপত্র বলা হচ্ছে, এটা আবার 3 প্রকারের হয়ে থাকে বা 3টি অংশ থাকে। এটা হচ্ছে গর্ভাশয়, এই যে এই অংশটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড, আর এই অংশটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড। এই যে গর্ভমুণ্ডটা দেখা যাচ্ছে কিন্তু স্পষ্ট। আমি ফুলটাকে আরেকটু যদি এখানে খুলে ফেলি, একবারে খুলে ফেললাম, দেখো এই অংশটা আলাদা করে রাখলাম। আর এই যে গর্ভাশয়টা আমরা দেখলাম, এই গর্ভাশয়ের ভিতরেই কিন্তু ডিম্বক সাজানো থাকে, ডিম্বকগুলো সাজানো থাকে। এবং ডিম্বকে স্ত্রী জননকোষের মধ্যে এই যে পুং জননকোষ থেকে তোমার পরাগ রেণুটা এসে এখানে নিষিক্ত করবে। নিষিক্ত করার পরে এর মধ্যে কিন্তু জাইগোট সৃষ্টি হবে এবং এর পরবর্তীতে এখান থেকে ফল বা বীজ তৈরি হবে। আর দ্বিতীয় দলমণ্ডলকে সাহায্যকারী হিসেবে স্তবক বা পুংস্তবক ও স্ত্রীস্তবককে অত্যাবশ্যকীয় স্তবক বলে। দ্বিতীয় দলমণ্ডলকে ফুলের সাহায্যকারী স্তবক, বীতি ও দলমণ্ডলকে মানে পাপড়িকে সাহায্যকারী স্তবক এবং পুং ও স্ত্রী স্তবককে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়। এই লাইনটা একটু দাগায় নিও, তোমাদের লাগবে। এবার পুঞ্জাক্ষ বা পুষ্পমঞ্জুরি। কাণ্ডের শীর্ষ মুকুল বা কাঙ্ক্ষিত মুকুল থেকে উৎপন্ন একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে। ফুলগুলো কিন্তু একটি বিশেষ নিয়মে সাজানো থাকবে। ফুলসহ এই শাখাকে পুষ্পমঞ্জুরি বলে। পরাগায়নের জন্য এর গুরুত্ব খুব বেশি। এ শাখার বৃদ্ধি অসীম হলে একে অনিয়ত ও বৃদ্ধি সসীম হলে একে নিয়ত পুষ্পমঞ্জুরি বলা হয়।
এই যে নিচের এই অংশটা কিন্তু এই যে তোমাদেরকে এটা দেখালাম না, এই যে এই অংশটা হচ্ছে গর্ভাশয়। তো একটি ফুলের কয়টি অংশ? 5টি। একটি ফুলের কয়টি অংশ? 5টি। একটু আমার সাথে সাথে সবাই বলো। বীতি, দলমণ্ডল বা পাপড়ি, পুংস্তবক বা পুংকেশর, স্ত্রীস্তবক বা গর্ভকেশর, আর একটা হচ্ছে পুঞ্জাক্ষ বা পুঞ্জাক্ষী। তো আজ আমরা এই পর্যন্তই থাকবো, পরেরটা আবার কাল করব। তো এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন অনেক আসে, তোমরা অবশ্যই এটাকে অবহেলা মানে গুরুত্বের সঙ্গে দেখবা, কেউ অবহেলা করবে না। তাহলে প্রজনন বা জনন কয় প্রকারে হয়ে থাকে? 2 প্রকারে। কি কি? একটা হচ্ছে অযৌন জনন, একটা যৌন জনন। অযৌন জনন আবার কয়েকভাবে হয়, 2 ভাবে। একটা হচ্ছে স্পোর উৎপাদনের মাধ্যমে, আর একটা অঙ্গজ জনন। স্পোর উৎপাদনের মাধ্যমে জনন কার্য ঘটায় মিউকর পেনিসিলিয়াম। আর অঙ্গজ জননটা আবার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন আর একটা কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জননে কি হয়? দেহের খণ্ডায়নের মাধ্যমে, এটা হচ্ছে মিউকর। মূলের মাধ্যমে, এটা হচ্ছে পটল, সেগুন, মিষ্টি আলু, খাদ্য সঞ্চিতর মাধ্যমে। এরপর আছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। টিউবার সৃষ্টি করে, এটা হচ্ছে আলু। রাইজম সৃষ্টি করে আদা। কন্দ বা বাল্ব সৃষ্টি করে পেঁয়াজ রসুন। স্টলম সৃষ্টি করে কচু। অফসেট সৃষ্টি করে কচুরিপানা। বুলবিল সৃষ্টি করে চুপড়ি আলু। আর পাতার মাধ্যমে পাথরকুচি। আর কৃত্রিম অঙ্গজ জননটা কয়ভাবে হয়? 2 ভাবে। মানে কৃত্রিম মানে হচ্ছে এটা প্রাকৃতিক কোনো নিয়মে নয়, কৃত্রিমভাবে, মানে মানুষ এই জননটা ঘটায় থাকে। কিভাবে? মানুষ বিভিন্ন কৌশলের মাধ্যমে বা বুদ্ধির মাধ্যমে। তার মধ্যে একটা হচ্ছে কলম তৈরির মাধ্যমে, একটা শাখা কলম তৈরির মাধ্যমে। আর কি দেখলাম বন্ধুরা? যৌন জননটা দেখলাম। এর মধ্যে ফুলটা অবশ্যই গুরুত্বপূর্ণ উদ্ভিদের ক্ষেত্রে। ফুলের 5টি অংশ, এই 5টি অংশ দেখলাম। তোমরা এটা একটু ভালো করে দেখো। আমরা সামনের দিন আবার হচ্ছে পরাগায়ন সম্পর্কে জানবো, নিষিক্তকরণ এবং ফলের উৎপত্তি হয় কিভাবে সেটা জানবো, আর বীজের গঠন ও অঙ্কুরোদ্গমটা সম্পর্কে জানবো। তো এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো। ছবিগুলো বারবার করে আঁকবে বিজ্ঞানে, ছবি উপস্থাপন করার চেষ্টা করবে। ছবিতে অনেক নাম্বার, ছবি দিলেই সারা খুশি হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকো, বাই।